আমরা কালকে দেখছিলাম লম্বাংশ পদ্ধতি। তো লম্বাংশ পদ্ধতি আলোচনা কেন করছিলাম? কারণ হচ্ছে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, পি আর কিউ। আর এদের এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। লব্ধি বের করার জন্য আমরা নতুন আরেকটা পদ্ধতি দেখবো, সেটা হচ্ছে লম্বাংশ পদ্ধতি। তো এখন এই ভেক্টরের একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ। যে কোনো একটা র্যান্ডম ডিরেকশন, আমরা বলছিলাম এক্স হচ্ছে, এই ও এক্সটা হচ্ছে একটা র্যান্ডম ডিরেকশন, যে কোনো একটা র্যান্ডম একটা ডিরেকশন। আর ও ওয়াই ডিরেকশনটা কি? ও ওয়াই ডিরেকশন হচ্ছে ও এক্স ডিরেকশনের উপরে লম্ব একটা ডিরেকশন। তো এই ও এক্স কিন্তু যে কোনো জায়গায় হইতে পারে, এখানে এইখানে দেখানো হয়েছে, আবার ধরো হচ্ছে এইখানে হইতে পারে, আবার যে কোনো জায়গায়। মোট কথা হচ্ছে ও এক্সটা তুমি যে কোনো জায়গায় একটা র্যান্ডম একটা ডিরেকশন, যে কোনো এই দিকে যে কোনো জায়গায় হোক, কোনো সমস্যা নাই। তো আপাতত মনে করি এইটা র্যান্ডম ডিরেকশন হচ্ছে এই দিকে। তো এই র্যান্ডম ডিরেকশনটা এই দিকে, র্যান্ডম ডিরেকশনের সাথে পি ভেক্টরটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে হচ্ছে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি পজিটিভ দিকে আছে, তারপর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখন এই যে পি ভেক্টরটারে আমরা কি করতে পারি? কতদিন বলছিলাম যে দুইটা লম্বাংশে বিভক্ত করে দিতে পারি। পি ভেক্টর, পি ভেক্টরটা ছিল হচ্ছে এইরকম একটা ভেক্টর। এই ভেক্টরটারে দুইটা লম্বাংশে বিভক্ত করব, যেহেতু এই র্যান্ডম ডিরেকশনটা হচ্ছে ও এক্স ডিরেকশন, এই এক্স ডিরেকশনের সাথে এটা কি করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই ভেক্টরটারে, পি ভেক্টরটারে দুইটা লম্বাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে পি এক্স আর একটা হচ্ছে পি ওয়াই। আর সেই ক্ষেত্রে পি এক্স এর মান হবে কি? পি কস 30 ডিগ্রি, আর পি ওয়াই হচ্ছে পি সাইন 30 ডিগ্রি। আর সেই ক্ষেত্রে পি ভেক্টর কি হয়ে যাবে? নাই হয়ে যাবে, তখন আর পি ভেক্টর থাকবে না। যেমন তার মানে কি, পি ভেক্টর এখন নাই, পি ভেক্টরের পরিবর্তে কি আছে? এই দিকে একটা ভেক্টর আছে পি এক্স, আর উপরের দিকে আরেকটা ভেক্টর আছে পি ওয়াই। এটা কি ঠিক আছে? হুম। একইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি না, যে এই পি কিউ ভেক্টরেও দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে কিউ এক্স, আরেকটা হচ্ছে উপরের দিকে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে কিউ ওয়াই। এটা কি কোনো সমস্যা আছে তাইলে? হ্যালো? না। আচ্ছা, তাহলে এটা কত হয়? সাইন হ্যাঁ 60 আছে। ডিগ্রি, আর এটা হচ্ছে কিউ কজ 60 ডিগ্রি। এটাও তো কোনো সমস্যা নাই, যে এটা হচ্ছে এইদিকে কিউ কজ 60 ডিগ্রি, আর এটা কি উপরের দিকে হচ্ছে কিউ সাইন 60 ডিগ্রি। হুম। আর তাহলে কিউ ভেক্টর তখন কি হয়ে গেল? নাই হয়ে গেল। আমার যে দেওয়া ছিল কি দুইটা ভেক্টর, একটা হুম। হচ্ছে পি আর একটা কিউ, এই দুইটা ভেক্টর এখন কিন্তু নাই। এই দুইটা ভেক্টরের পরিবর্তে আমরা কি পাইতেছি? চারটা ভেক্টর পাইতেছি, পি কিউ, পি এক্স কিউ এক্স, কিউ ওয়াই কিউ ওয়াই। তার মানে আমার যে দুইটা ভেক্টর দেওয়া ছিল, সেই ভেক্টর গুলার পরিবর্তে এমন চারটা ভেক্টর আমি পাইছি, এই চারটা ভেক্টরের লব্ধি কি হবে? পি আর কিউ ভেক্টরের লব্ধির সমান হবে। কারণ এই দুটো ভেক্টরের যে লব্ধি থাকবে, এই দুটো ভেক্টরে ভাগ করে দিয়ে যেই ভেক্টর গুলো পাইলাম, ওগুলার লব্ধিও কি হবে? একই হবে। হুম। তাহলে এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে পি আর কিউ এর লব্ধির পরিবর্তে আমরা হচ্ছে এই যে চারটা ভেক্টর পাইলাম, এই চারটা ভেক্টরের লব্ধি বের করবো। এখন একটা জিনিস খেয়াল করো, এই চারটা ভেক্টরের লব্ধি বের করা কি খুবই সহজ না? কারণ কি? কারণ হচ্ছে এই এক্স অক্ষ বরাবর দুইটা ভেক্টর আছে, আর একই রেখা বরাবর দুইটা ভেক্টর থাকলে তাদের তো যোগ করা নর্মাল বীজগাণিতিক নিয়মে যোগ করে দিলেই হইলো, তাই না? হুম। এইভাবে ওয়াই অক্ষ বরাবর যে দুইটা ভেক্টর আছে পি ওয়াই এবং কিউ ওয়াই, এই দুইটা ভেক্টর নর্মালি যোগ করে দিলে তাদের কি হবে? পি পি ওয়াই এবং কিউ ওয়াই এর লব্ধি পাবো। মনে করি যে এই দিক বরাবর যতগুলা ভেক্টর আছে, আপাতত দুইটা আছে, দুইটার লব্ধি হচ্ছে আর এক্স, মানে হচ্ছে নর্মাল যোগ করলে আর এক্স পাই। এবং একই সাথে মনে করি উপরের দিকে সবগুলা ভেক্টর লব্ধি হচ্ছে আর ওয়াই। যদি হয় তাহলে আর এক্স এবং আর ওয়াই এর মান তোমরা জেনে গেলাম, আর এক্স এবং আর ওয়াই তো জানলাম। আর এক্স এবং আর ওয়াই, এখন একটা জিনিস খেয়াল করো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরে যা লব্ধি, আর এক্স এবং আর ওয়াই এরও তাই লব্ধি হবে, একই লব্ধি। হুম। আর এইখানে লব্ধি বের করা তো খুবই সিম্পল জিনিস, কারণ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হইলে লব্ধির মান কত? আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার রুট। ঠিক আছে তো নাকি? জি। আচ্ছা, এটা নেট যদি একটু ঠিকঠাক, প্রবলেম হচ্ছে। নেটের প্রবলেম হচ্ছে? মানে একটু কাইটা কাইটা আসতেছে। আচ্ছা, হ্যালো? হ্যাঁ ভাইয়া। এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপাতত মানে কোনো সমস্যা হইলে বললো, তাহলে আমি কতক্ষণ থেমে এরপর বলবো। আচ্ছা, তাহলে আচ্ছা জি। এই যে
এই ভেক্টরগুলোর লব্ধিকে যদি আমি আর ধরি তাহলে আর এর মান কিন্তু আর এর মান কি শেষ পর্যন্ত পাওয়া গেল না? আর সমান হচ্ছে রুট আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এটা কি পাওয়া গেল? হুম আর একই সাথে আর এর ডিরেকশন আর কোন দিকে কাজ করতেছে, লব্ধি ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে, এটার জন্য তুমি মনে করো যে যেই ডিরেকশনটা তুমি ধরছিলা এক্স ডিরেকশন, র্যান্ডম ডিরেকশন, সেই র্যান্ডম ডিরেকশনের সাথে মনে করো লব্ধিটা এটা কোন উৎপন্ন করে। একইভাবে কেন আমি ওয়াই এর সাথে কোনটা নিব না, কারণ ওই পজিটিভ নেগেটিভের বিষয় যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম, যে এই কোনটা নিলে এটা পজিটিভ হয় এবং মানটা আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল মান। তাহলে এখন এটা যদি থিটা হয় তাহলে এইখানে এই জিনিসটাও কি হবে, থিটা হবে। হুম আর এটা যদি থিটা হয় তাহলে এখন তো খুবই সিম্পল জিনিস, tan থিটা সমান কি হবে, জাস্ট হচ্ছে তুমি এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এইটার মানটা হচ্ছে ওয়াই, আর ওয়াই, এটা হচ্ছে আর এক্স, তাহলে কি tan থিটা সমান হচ্ছে আর ওয়াই বাই আর এক্স। আরে তাহলে এখান থেকে আমরা কি করতে পারলাম, দুইটা ভেক্টরের লব্ধিকে নতুন আরেকটা নিয়মে বের করতে পারলাম। আচ্ছা, তো এখন একটু সামনের দিকে আগাই। এখন এই জিনিসটাকে আমরা জেনারেলাইজ সিস্টেমে চিন্তা করব। আগের যে জিনিসটা আলোচনা করছিলাম সেইখানে দুইটা ভেক্টর ছিল। দেখো আগের ভেক্টর গুলো কিন্তু আমি এমনি নর্মালি একটারে ইচ্ছা করেই বাঁকা দিছি, একটা এইখানে আরেকটা হচ্ছে এইখানে, ইচ্ছা করে আমি বাঁকা ভাবে আঁকছি যাতে তুমি বুঝতে পারো যে এই যে ডিরেকশনটা আমি চিন্তা করলাম সেই ডিরেকশনটা র্যান্ডম, যে কোনো ডিরেকশন হইতে পারে। এমনকি এই ডিরেকশনটা এই দিকেও হইতে পারে, পি এর যে কোনো একটা ভেক্টরের দিকেও হইতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হুম ডিরেকশনটা হচ্ছে র্যান্ডম, একদমই র্যান্ডম, তুমি যে কোনো দিকে নাও না কেন কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি কি, আমরা জানি যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর যদি আমার জানা থাকে, আমরা লম্বাংশে বিভক্ত করার ক্ষেত্রে বলছিলাম না যে আমরা ডিরেকশন মানে পি কিউ তারপর হচ্ছে তোমার আলফা বিটা, এই চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিসকে তুমি পরিবর্তন করতে পারবা উপাংশের সময়, কিন্তু দুইটা এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা জিনিসকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা কখন, যখন নাকি লম্বাংশ নিয়ে কাজ করবা, যে কোনো একটাকে তুমি পরিবর্তন করবা, বাকি সবগুলা কি হবে সূত্র অনুযায়ী নির্ধারণ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে এইখানে আমরা চাইতেছি যে আলফাটাকে আমরা নিজেদের মতো করে নির্ধারণ করব। মানে আলফা ওই এটা যদি হয় তোমার এক গিভেন ভেক্টর আর, তাহলে পি এর যে ডিরেকশন সেটা মানে পি এর ডিরেকশনটা আমরা বলতে কি র্যান্ডম একটা ডিরেকশন, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে। কেন বলতেছি, কারণ হচ্ছে আমরা আলফাটাকে বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করছি, আলফাটাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করছি, কিন্তু আলফা চেঞ্জ করলে কি হবে, পি এর মান তো চেঞ্জ হয়ে যাবে, কারণ ওই আহ কি সমান কি আর কজ আলফা, আলফা অনুযায়ী চেঞ্জ হবে বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন হুম রকম। তো আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা তো যে কোনো একটাকে চেঞ্জ করতে পারবোই, এই ক্ষেত্রে আমরা যেটা চেঞ্জ করতেছি সেটা হচ্ছে আলফা, ঠিক আছে। হুম তাহলে এখন এই দুইটা বললাম কি যে কোনো র্যান্ডম ডিরেকশনে হইতে পারে। তো এখন মনে করো যে আমার মন চাইতেছে যে আমি র্যান্ডম ডিরেকশনটারে, এটা একটা ভেক্টর পি, আমি এই ডিরেকশনেই নিব, এটাই মনে করো আমার সেই র্যান্ডম ডিরেকশন এক্স ডিরেকশন। তাহলে এই দিকে একটা জিনিস থাকবে, একটা লম্বাংশ থাকবে পি এক্স, আর এটা লম্ব দিকে আরেকটা লম্বাংশ থাকবে পি ওয়াই। তাহলে এই ক্ষেত্রে পি এক্স এর মান কি হবে বলতো? পিএক্স হলো মানে ওই ভেক্টর বরাবরই পিএক্স। হ্যাঁ, মানে পি এক্স তো এইদিকে, আর তোমার এখনকার ভেক্টরটা হচ্ছে পি, পি ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা, হুম আর পি এক্স ডিরেকশন হচ্ছে এইদিকে, আর পি ওয়াই মানে এক্স ডিরেকশন হচ্ছে ওইদিকে, আর ওয়াই ডিরেকশন হচ্ছে এইদিকে। তাহলে এই পিএক্স পি ভেক্টরের, হবে, হ্যাঁ মানে ওটা তো পিএক্স হলো পি হবে, পি পি। হ্যাঁ পি হবে, কারণ পি কস 0 ডিগ্রি, কারণ আমরা এই ক্ষেত্রে আমার কোণের মান কত, হুম 0 ডিগ্রি। আর একইভাবে পি ওয়াই এর মান কত হবে, পি ওয়াই এর মান হচ্ছে 0 আসবে, কারণ হচ্ছে পি সাইন 0 ডিগ্রি। 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা জেনারেল ভাবে যদি চিন্তা করি যে কোনো কিছুই হইতে পারে। আবার মনে করো একটা ভেক্টর হচ্ছে, ধরো একটা ভেক্টর এই দিকে আছে, এখন তুমি চাইতেছো যে র্যান্ডম ডিরেকশনটা এই দিকে ধরবা, ঠিক আছে। ধরো হচ্ছে তোমার ভেক্টর আছে হচ্ছে হুম এই দিকে, তোমার মন চাইতেছে তুমি র্যান্ডম ডিরেকশনটা এই দিকে ধরবা, কোনো সমস্যা নাই, কারণ আমরা বলছি কি র্যান্ডম ডিরেকশন যে কোনো দিকে ধরা যায়, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে কি হবে, এই দিকে যদি তোমার র্যান্ডম ডিরেকশন হয় তাহলে আরেকটা ডিরেকশন কি হবে, আরেকটা ডিরেকশন মনে করো এইদিকে, হুম একটা ডিরেকশন এইদিকে, তার লম্ব ডিরেকশন হচ্ছে এইদিকে, তার মানে তোমার লম্বাংশ দুইটা এইদিকে একটা কাজ করবে, এইদিকে একটা কাজ করবে। এখন এই জিনিসটা আমরা কিভাবে নিতে পারি, মনে করো যে এই র্যান্ডম ডিরেকশনের সাথে এই ভেক্টরটা
120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা সরাসরি যদি এটা লিখে দিই, এটা যদি হয় তোমার p, এই দিকে যে জিনিসটা কাজ করছে সেটা যদি px হয়, তাহলে px এর মান আমাদের কথা অনুযায়ী হওয়ার কথা p cos 120 ডিগ্রি। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা আগে যে র্যান্ডম ডিরেকশনটা নিতাম এবং তার লম্ব ডিরেকশনটা নিতাম, ভেক্টরটা থাকতো কি তার মাঝামাঝি এক জায়গায় থাকতো, তাই না? হুম কিন্তু এখন ভেক্টরটা তো বাইরে হয়ে গেল, তাইলে কি হবে? তাইলেও কোনো সমস্যা নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে দুইটা ভেক্টর, আমার কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে আমি যে জিনিসটা এই যে দুইটা ডিরেকশন লম্বাংশ, দুইটা ডিরেকশন নিচ্ছি, আমার শেষ পর্যন্ত দুইটা মান পাবো, একটা হচ্ছে px এবং py, এবং এই px এবং py p ভেক্টরের লম্বাংশ। এটার মানে কি? মানে হচ্ছে যে px এবং p ভেক্টরে আবার যদি যোগ করে লব্ধি বের করি তাইলে আবার p পাইতে হবে, তাই না? হুম এখন px আর py এর যোগ করলে কিভাবে পাওয়া যায় লব্ধি p, এটা আমরা দেখবো। কারণ হচ্ছে নর্মালি দুইটা ভেক্টর তাদের মধ্যকার লব্ধি তো তাদের মাঝামাঝি কোনো এক জায়গায় হওয়ার কথা, হুম কিন্তু এইখানে কেমনে সম্ভব সেটা একটু খেয়াল করি। যে এই ক্ষেত্রে p cos 120 ডিগ্রির যে ভ্যালুটা, এটা কেমন হবে? p cos 120 ডিগ্রি এই ভ্যালুটা কেমন হবে? এটা যদি একটু চিন্তা করি, মানে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনে ধরো এই p ভেক্টরের এই ডিরেকশনে একটা লম্বাংশের মান কেমন হবে? এই কোণটার মান 60 ডিগ্রি। হুম তাহলে এই ডিরেকশনে ভ্যালু কি হবে? p cos 60 ডিগ্রি। হুম আর এখন এই যে p cos 120 ডিগ্রি এই মানটা একটু চিন্তা করো তো, এই মানটা আসলে কি? মাইনাস মাইনাস হাফ পি 60 ডিগ্রি না? হুম মাইনাস p cos 60 ডিগ্রি। তো মাইনাস p cos 60 ডিগ্রি কেন হয়েছে? কারণ হচ্ছে এই ভেক্টরটার এই দিক বরাবর লম্বাংশের মান হচ্ছে p cos 60 ডিগ্রি, তাইলে এর বিপরীত দিকে কত হবে? বিপরীত দিকে হচ্ছে মাইনাস p cos 60 ডিগ্রি হবে। হুম আর py এর ক্ষেত্রে, কি হচ্ছে? তুমি যদি নরমালি লেখো যে py সমান p sin 120 ডিগ্রি, আর এইখান থেকে তুমি কি লিখতে, এইখানে এই ডিরেকশন হচ্ছে 60 ডিগ্রি, তাহলে উপরের দিকে কি হবে? p sin 60 ডিগ্রি হবে। হুম হুম তার মানে কি, দেখো দুইটা ভ্যালু কিন্তু সমান হয়ে যাচ্ছে, p cos মানে p sin 120 ডিগ্রি আর p sin 60 ডিগ্রি দুইটা কিন্তু সমান, হুম ঠিক আছে? তো তাহলে এই py এর মানটা কি? py এর মানটা হচ্ছে p sin 60 ডিগ্রি বলো অথবা 120 ডিগ্রি বলো, দুইটাই সেম জিনিস। আর py টা আমরা ঠিক মতো পাইতেছি, কোনো সমস্যা নাই। আর px এর যে ভ্যালুটা নিতেছি, এই ভ্যালুটা কি? এই ভেক্টরটার মাইনাস ভ্যালু। তার মানে তোমার এই দিক বরাবর যে জিনিসটা কাজ করতেছে সেটা কি? সেটা হচ্ছে মাইনাস p cos 60 ডিগ্রি। তাহলে এই মাইনাস p cos 60 ডিগ্রি তুমি তো উল্টা দিকে চিন্তা করতে পারো, উল্টা দিকে চিন্তা করলে কি হবে? p cos 60 ডিগ্রি তো হয়ে যেতেছে। হুম তুমি আসলে কি করছো? পি ভেক্টরটারে প্রকৃতপক্ষে একটা ভেক্টর নিতেছো পি ওয়াই আর একটা ভেক্টর নিতেছো কি পি এক্স, মানে এই দিকেই নিতেছো, কিন্তু তুমি ডিরেকশনটা তুমি এই দিকে ধরার কারণে কি হয়ে যাচ্ছে? মানে মাইনাস হয়ে যাইতেছে। হুম মাইনাস হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত এই পি ওয়াই আর পি এক্স এই দুটার লব্ধি করলে তুমি যে ভেক্টরটা পাবা সেটা কিন্তু ঘুরে ফিরে এই পি ভেক্টরটাই হয়ে যাচ্ছে। হুম আচ্ছা, তো এখন আমরা একটা জেনারেল একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলেই এটা শেষ হয়ে যাবে এই অংশটা। তো কালকে যে তোমার ম্যাথ বলছিলাম সেই ম্যাথটাই আমরা একটু দেখি। একটা ম্যাথ হোমওয়ার্ক দিছিলেন। হ্যাঁ, ওইটা কি করতে পারছিলা? হ্যাঁ করছিলাম। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, এই ম্যাথটা ছিল। হুম এই ম্যাথটা আমরা কি করতে পারি? নরমালি দুইটা 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 করে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, দুইটা দুইটা করে নিয়ে কাজ করলে একটু চিন্তা করো তো এইখান থেকে কতবার কাজ করতে হবে, মানে কতবার এইখানে সামান্তরিক ব্যবহার করতে হবে? তুমি কতবার ব্যবহার করছো? 5 বার। 5 বার। 5 বার। আচ্ছা, 5 বার কিভাবে? ধরো এই দুইটার লব্ধি হচ্ছে একটা, এরপরে এই দুইটা মিলায় হচ্ছে ধরো 3টা ভেক্টরের লব্ধি, এরপর এইটা এবং হুম এইটা হচ্ছে 4টা ভেক্টর লব্ধি, আর এটা এটা মিলে হচ্ছে 5টা ভেক্টর লব্ধি, আর শেষে হচ্ছে আরেকটা 6টা ভেক্টর লব্ধি। তো তোমার শেষ পর্যন্ত হচ্ছে 5 বার করতে হচ্ছে। 5 বার না করে আরো কি কমানো যায় কিনা একটু চিন্তা করো তো। যে
এই ভেক্টরটা আর এই ভেক্টরটার একটা লব্ধি পেলাম ধরো। এরপরে তুমি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার আরেকটা লব্ধি বের করো, দুইটা। এই ভেক্টরটা আরেকটা লব্ধি বের করলা, তাহলে তোমার 3 বার করা হইলো। শেষ পর্যন্ত এখানে একবার লব্ধি বের করে না, এখানে আর কমানো সম্ভব না, এখানে তোমার 5 বারই করতে হবে। তো 5 বারের চাইতে আমরা এখন যে লব্ধি বের করার একটা নিয়ম দেখলাম, সেইভাবে যদি আমরা এটা করার চেষ্টা করি তাহলে কি এখন করা যাবে না? লম্ব উপাংশ দিয়ে। হ্যাঁ, লম্বাংশ দিয়ে। করা যাবে। কেমনে করা যাবে? যে কোনো একটা ডিরেকশন নিব, ধরো যে মানে বইগুলোতে দেখবে সাধারণত কোন একটা ভেক্টরের ডিরেকশনটাকেই র্যান্ডম ডিরেকশন ধরে, কারণ হচ্ছে এই জিনিসটার ক্যালকুলেশনটা সহজ হয়ে যায় তাইলে। এই দিকে তুমি একটা র্যান্ডম ডিরেকশন ধরো, আর এটার লম্ব দিকে আরেকটা ডিরেকশন। এই ডিরেকশনে সবগুলা ভেক্টরের লম্বাংশ নিবা, সবগুলারে যোগ করে দিলে কি হয়ে যাবে, সবগুলা ভেক্টরের এই দিকটা আবার লম্বাংশের মান পাবা। আর উপরের দিকে সবগুলা ভেক্টরের লম্বাংশ নিলে ধরো তোমার লব্ধিটা যে কোনো একদিকে, মনে করো যে লব্ধির ডিরেকশন হচ্ছে এই দিকে, এটা হচ্ছে লব্ধি আর, তো তোমার সেই ক্ষেত্রেও লব্ধিটা আরই থাকলো। জাস্ট হচ্ছে এখানে কি হয়ে গেল, আর এর একটা অংশ হচ্ছে আর এক্স, আর একটা অংশ হচ্ছে আর ওয়াই। তাহলে আর এক্স টারে কেমনে পাবা, সবগুলা ভেক্টরের এইদিকে লম্বাংশ। আর আর ওয়াই টারে কেমনে পাবা, সবগুলা ভেক্টরের এইদিকে লম্বাংশ। আমরা যেটা দুইটা ভেক্টরের জন্য করছিলাম, এখন কি করা যাবে, অনেকগুলো ভেক্টরের জন্য করা যাবে। এটা কি ঠিক আছে? এক্ষেত্রে তো মানে 5 বারই করা লাগবে না নাকি? 5 বার করা লাগবে। এক্ষেত্রে তুমি আর এক্স টারে একবারে বের করে ফেলতে পারতেছো না? আর এক্স সমান কি লেখা যায়, এই 10 ভেক্টরটার এইদিকে উপাংশ কি হবে, 10 cos 0 ডিগ্রি প্লাস 20 cos 20 ডিগ্রি প্লাস 30 cos 30 আর 20 50 ডিগ্রি। এরপর ওইটা কি সবগুলো মিলে একদিকে ধরছি? সবার জন্যই তুমি একটা ডিরেকশন ধরো। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? দেখো, তুমি মনে করো এইখানে আমরা ডিরেকশনটা একটু চিন্তা করি। এই 10 ভেক্টরটা 10 ভ্যালু যার, আর এইদিকে একটা লম্বাংশ থাকবে, এইদিকে একটা লম্বাংশ থাকবে। আর 10 এর জন্য কি এই দিকের লম্বাংশটা 0 হয়ে যাইতেছে। হুম 20 ভেক্টরটার এইদিকে একটা লম্বাংশ থাকবে, এইদিকে একটা লম্বাংশ থাকবে। 30 ভেক্টরটার এইদিকে একটা লম্বাংশ থাকবে, এইদিকে একটা লম্বাংশ থাকবে। 40 এর জন্য প্রযোজ্য, 50 এর জন্য প্রযোজ্য, 60 এর জন্য প্রযোজ্য। এখন চিন্তা করো, যতগুলা ভেক্টর আছে সবগুলা ভেক্টর কিন্তু এখন আর নাই, সব ভেক্টর কিন্তু শেষ। সবগুলা ভেক্টরের পরিবর্তে আমরা কি করছি, হুম 6 দুগুণে 12, 12টা ভেক্টর লিখছি। আর এই যে 6টা ভেক্টর, এই 6টা ভেক্টরের পরিবর্তে তুমি একটা ভেক্টর লিখতে পারো না? হুম হুম আর এই 6টা ভেক্টরের পরিবর্তে তুমি কি করতে পারো, একটা ভেক্টর লিখতে পারো। তাহলে এই ভেক্টর গুলাও এখন নাই, এই ভেক্টর গুলাও নাই। জাস্ট আছে কি, দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে আর এক্স, আরেকটা কি আর ওয়াই। তাহলে এই দুইটা ভেক্টর লব্ধি তো এখন আমরা বের করতে পারি। হুম ঠিক আছে কি, এটা কি কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে আমার বলো তো যে এই 60 ডিগ্রি, এই 60 ভ্যালুর যে ভেক্টরটা আছে, এই ভেক্টরের জন্য এক্স অক্ষ বরাবর বা এই দিকে আমার উপাংশ কি, লম্বাংশ কি হবে, আর ওয়াই ডিরেকশনের লম্বাংশ কি হবে? 860 cos 50 90। ঠিক আছে, সবগুলো যোগ করতে হবে, 20 30 40 25 18 যোগ করতে হবে। 133 cos হ্যাঁ, 133 60। আর ওয়াই অক্ষ বরাবর কি করতে হবে, ওয়াই অক্ষ বরাবর জাস্ট ওই ভেক্টরটারই সাইন নিয়ে নিলেই হয়ে গেল। এই ভ্যালুটার ওই হ্যাঁ কি কোণের সাইন নিয়ে নিলে হইতেছে কেন হইতেছে সেটা তোমরা একটু আগে আলোচনা করলাম। হুম আর এই ওই এখন তার কোনো সমস্যা নাই যে দুইটা ডিরেকশন নিতেছি, দুইটা লম্বাংশের যে ডিরেকশন নিতেছি, ভেক্টরটা তাদের মাঝখানে হইলো না, এটা নিয়ে কোনো সমস্যা তো নাই এখন। না কারণ কি, কারণ হচ্ছে শেষ পর্যন্ত এই দুইটা ভেক্টরের লব্ধি কিন্তু এইটাই হচ্ছে। কারণ কি, কারণ মানে হচ্ছে এই ভেক্টরটা মাইনাস একটা নেগেটিভ ভ্যালু, আর এটা যদি পজিটিভ বানিয়ে দিচ্ছে তাহলে এটা কি হয়ে যায়, এইদিকে চলে আসে। আর এইদিকে চলে আসলে তখন তো এই দুইটা ভেক্টরের লব্ধি সহজেই এটা নিয়ে কোনো সমস্যা তো নাই। ঠিক আছে। হুম আচ্ছা, তাহলে এখন বলো তোমার ভেক্টর নিয়ে কি কোনো ধরনের সমস্যা আছে কোনো জায়গায়, কোনো টপিকে? এই বৃষ্টির অঙ্কের একটু কয়েকটা মানে ভিন্ন ধর্মী থাকে, ওইগুলা যেমন একটু দেখেন। একটা এক্সাম্পল বলো।
মানে আমাদের এক পরীক্ষা আসছিল যে পশ্চিম দিকে মানে যাইতেছে, বৃষ্টির বেগ হলো পূর্ব দিকে এত একটা, মানে আচ্ছা, তো এইসব বাতাসের ক্ষেত্রে বেগও আছে বলে, বাতাসের বেগ। আচ্ছা এইসব ক্ষেত্রে বৃষ্টির ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা, আচ্ছা বৃষ্টির জিনিসটা একটু আলোচনা করি। তো বৃষ্টির ক্ষেত্রে আমি কতগুলো সিনারিও চিন্তা করি যে কি কি জিনিসপাতি হইতে পারে। নর্মালি বৃষ্টি কি করতে পারে, বৃষ্টি মানে এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একজন মানুষ থাকে, সে ছাতা ধরে অথবা ছাতা ধরে না, অথবা সে হচ্ছে আহ দৌড়ায়, অথবা হচ্ছে বাতাস বইতে থাকে, এরকম কিছু জিনিসপাতি থাকে। তো এখানে যেসব জিনিসপাতি আহ মানে যেসব ভ্যারিয়েবল থাকতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে বৃষ্টির বেগ, একটা হচ্ছে বাতাস, একটা হচ্ছে মানুষ দৌড়াইলো, ধরো হচ্ছে গতিশীল ব্যক্তি বা বস্তু, বা ধরো হচ্ছে ব্যক্তি থাকে অথবা কখনো কখনো গাড়ি থাকে। তারপর মানে এই তিনটা জিনিসই এখানে ভ্যারিয়েবল হিসেবে থাকে। এখন মনে করো যে নর্মালি মানে নর্মালি যে বৃষ্টির বেগ, শুধু বৃষ্টির বেগ, শুধু বৃষ্টির বেগ কিন্তু সোজা, তাই না? হুম শুধু বৃষ্টির বেগ, শুধু বৃষ্টির বেগ জাস্ট হচ্ছে উপর থেকে নিচে এই দিকে ডিরেকশন, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। তো বাতাসের ডিরেকশন, বাতাসের ডিরেকশন যে কোনো দিকে হইতে পারে, ধরো হচ্ছে এই দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে। তো বাতাস যদি এই দিকে থাকে, যদি বাতাস এই দিকে থাকে, তাহলে বাতাস এবং বৃষ্টি দুইটা মিলায়ে একটা লব্ধি দিক অর্জন করে। আর আমরা দেখি কি বৃষ্টিটা তখন এই দিক বরাবর পড়তেছে, এটা আমাদের কাছে মনে হয়। ঠিক আছে? হুম তো এটা নিয়ে এই বাতাস আর বৃষ্টি নিয়ে কোনো সমস্যা নাই। তো এখন সমস্যাটা কখন হয়? সমস্যাটা হয় হচ্ছে গতিশীল বস্তু নিয়ে। ধরো হচ্ছে একজন মানুষ দৌড়াইতেছে, অথবা ধরো একটা গাড়ি গতিশীল আছে। তো সেই ক্ষেত্রে তোমার হুম খুবই সিম্পল একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে তুমি আপেক্ষিকভাবে বস্তুটাকে স্থির বানাই দিবা। আপেক্ষিকভাবে বস্তুটারে স্থির বানাই দিবা। আপেক্ষিকভাবে বস্তুটারে কেমনে স্থির বানাবা? ধরো একজন মানুষ আছে, দাঁড়ায় আছে, একটা গাড়ি এই দিক থেকে এই দিকে যাচ্ছে। এইখানে হচ্ছে বস্তুটা হচ্ছে স্থির, মানে যে পর্যবেক্ষণ করতেছে সে হচ্ছে স্থির। সে গাড়িটারে কি দেখবে? এই হুম দিক থেকে এই দিকে যাইতেছে এটা দেখবে। মনে করো যে হুম এইটার গাড়িটার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো তাহলে সে কি দেখবে? এইটা 5 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে। এখন যদি এই লোকটা একটা গাড়ির মধ্যে থাকে, ধরো সে হচ্ছে একটা গাড়ির মধ্যে আছে, এই গাড়িটা এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো আর এই যে আরেকটা বস্তুকে সে পর্যবেক্ষণ করতেছে, সেটা মনে করো এখন 5 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে। তাহলে এখন তুমি যদি এই জিনিসটাকে, সে নিজেরে কি মনে করবে? সে নিজেরে তো স্থির মনে করবে, তাই না? মানে হুম গাড়িতে ধরো তেমন একটা গাড়ি কোনো ধরনের শব্দ টব্দ নাই, তাহলে সে নিজেরে কি মনে করবে? একটা সমবেগে গতিশীল কোনো বস্তু তো নিজেকে স্থিরই মনে করে, তাহলে সে নিজেকে স্থির মনে করবে। আর স্থির যদি মনে করে, তাহলে সে যদি এখন এইটার দিকে তাকায়, তাহলে এই জিনিসটার বেগটা কেমন হবে? এই জিনিসটার বেগটা তার কাছে মনে হবে কি এটা অনেক বেশি জোরে যাচ্ছে, এরকম মনে হবে না? হুম হুম জোরে যাচ্ছে মনে হবে না আস্তে যাচ্ছে মনে হবে? জোরে হ্যালো। যাচ্ছে মনে হবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে সে 1 সেকেন্ড পরের কথা চিন্তা করো। 1 সেকেন্ড পরে তাকে কি দেখবে? অনেক দূরে চলে যেতে দেখবে। কারণ সে তাদের মধ্যকার দূরত্ব সেও কেমন? আগাইতে। নরমালি ধরো হুম হচ্ছে 1 সেকেন্ড পরে সে 5 মিটার আসলো, আর সে কি করলো? আরো 10 মিটার দূরে চলে গেল। তার মানে 15 মিটার দূরে দেখবে। তার মানে সে আপেক্ষিক হুম ভাবে দেখবে, সে দেখবে 15 15 মিটার পার সেকেন্ড বেগে ওই বস্তুটা গতিশীল হচ্ছে, তাই না? হুম এই ক্ষেত্রে তোমার কাজটা কি? দেখো এই ক্ষেত্রে তোমার কাজটা হচ্ছে বস্তু অথবা গাড়ি অথবা মানুষ যদি গতিশীল থাকে, ধরো তোমার বললো যে মানুষ দৌড়াইতেছে বা গাড়ি চলতেছে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, গাড়ির বেগটারে বাতাস বানাই দিতে হবে। হ্যালো। গাড়ির বেগটারে বাতাস বানাই দিতে হবে। গাড়ির বেগটারে কেমনে বাতাস বানাবা? মনে করো তোমারে বললো যে বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে, ও নর্মালি বৃষ্টির বেগ হচ্ছে খারাপ ভাবে পড়তেছে। একটা মানুষ, এটা মনে করো উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। একজন মানুষ, ভাইয়া, হ্যাঁ বলো।
মানে এতক্ষণ কি বলছেন শোনা যায় না, মানে নেট প্রবলেম ছিল। আচ্ছা, নেট প্রবলেম মানে হইলে এই সাথে দুই বলবো। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এখন কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বললাম সেটা হচ্ছে, তুমি কোনো একটা বস্তু অথবা মানুষ অথবা গাড়ি যদি কখনো গতিশীল থাকে, বৃষ্টির বেগ, বাতাসের বেগ, হুম এগুলা নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো সিম্পল জিনিস। আর যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে, তাহলে বস্তুর গতিটাকে তুমি বাতাস বানাই দিবা। আর কেমনে বাতাস বানাই দিবা? ধরো বস্তু যদি এই দিকে গতিশীল থাকে, তাহলে বস্তুর গতিটার বিপরীত দিকে তুমি হচ্ছে একটা বাতাস বসাই দিলে, তখন আর বস্তুর গতিটা নাই। এটা চিন্তা করলেই হইলো। কারণ কি, এই ক্ষেত্রে চিন্তা করো, তুমি এইখানে সে হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে, তার পরিবর্তে কি করতে পারো, তার স্থির বানাই দাও। আর এইটারে তুমি 15 মিটার/সেকেন্ড গতি লেখো। মানে হচ্ছে এই যে 10 মিটার/সেকেন্ড বস্তুর গতি, এটা তুমি বাতাসের সাথে বা অন্য ওই যাকে পর্যবেক্ষণ করতেছো তার সাথে লাগাই দাও। এলেই কি হইতেছে, তুমি পুরো সিনারিওটা ঠিক মতো বুঝে ফেলতে পারতেছো। হুম কিভাবে? এখানেও যদি চিন্তা করো, ধরো একজন লোক হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে। তো তার পরিবর্তে তুমি বলতে পারো কি, আসলে লোক স্থির আছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে একটা বাতাস বইতেছে, এবং ওইটার মান হচ্ছে 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে? হুম। তাহলে যদি এখন মনে করো, বাতাসের হ্যাঁ বেগ বলো। 5 থাকে তাহলে ওটা 15 হবে না মিলে? এখন মনে করো যে 15 আমরা ধরবো একটু না? তাইলে, হ্যাঁ আমরা একটু তাইলে বড় সড়ো চিন্তা করি। ধরো এখন একটা প্রবলেমে বললো যে হুম, এইটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, বৃষ্টি খারাপভাবে পড়তেছে, আর বাতাস উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। এটা মনে করো VA, এটা হচ্ছে ধরো 5 মিটার/সেকেন্ড। এটা মনে করো যে বৃষ্টির নর্মালি বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, এত বেগে বৃষ্টি খারাপভাবে পড়তেছিল। আর একজন মানুষ, এইদিকে হচ্ছে বাতাস বইতেছে, একজন মানুষ হচ্ছে এই দিক বরাবর দৌড়াচ্ছে, এই দিক বরাবর দৌড়াচ্ছে, এবং তার বেগ হচ্ছে ধরো ভি ম্যান হচ্ছে 3 মিটার/সেকেন্ড। তো সেই ক্ষেত্রে কি হবে, তুমি মানুষটারে স্থির বানাবা, মানুষটারে স্থির বানানোর জন্য কি করবা, এইদিকে একটা বাতাস অ্যাড করবা। বাতাস অ্যাড করলে এইদিকে 3 মিটার/সেকেন্ড একটা বেগ অ্যাড হবে, তখন মানুষটাকে তুমি স্থির বানাই ফেলছো। তার মানে তোমার এখন বাতাসের বেগ হয়ে গেছে, দুইটা হয়ে গেছে 8, টোটাল হচ্ছে 8। হুম তাহলে এই হুম মানে হুম তাহলে মানুষটা বৃষ্টিটাকে কোন দিকে পড়তে দেখবে? এখন দুইটা বেগ আছে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 10, যে লব্ধি সেই দিকে বৃষ্টি পড়তে দেখবে। হুম। ঠিক আছে, এখানে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখানে কিন্তু অনেক জটিল জটিল, মানে দেখতে জটিল এরকম অনেক ম্যাথ থাকে। তোমার বলবে যে গাড়ির সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে, এই ধরনের অনেক ধরনের হুম প্রবলেম হুম থাকবে। তো এইখানে কি জিনিসই, এই প্রবলেমটাই তুমি একটু চিন্তা করো, এইভাবে চিন্তা করো। মনে করো একটা গাড়ি, প্রাইভেট কার, প্রাইভেট কার, এটার সামনের কাতের একটা অ্যাঙ্গেল আছে, পিছনের কাতের একটা অ্যাঙ্গেল আছে। এখন এমন ভাবে প্রশ্ন করলো যাতে তোমার শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো, প্রশ্ন থাকবে এরকম যে সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে। আবার প্রশ্ন করলো যে সামনের কাজ পিছনের কাজ দুইটাই কি ভিজবে কিনা, দুইটাই কি ভেজা সম্ভব কিনা, এই ধরনের প্রশ্ন থাকবে। তো এই ধরনের একটা এক্সাম্পল আমরা একটু চিন্তা করি। আচ্ছা ধরো, আচ্ছা মনে করো একটা গাড়ির, এই ধরনের প্রবলেম গুলা সবসময় চিন্তা করতে পারতে হবে, মানে তোমার একদম ম্যাথ পারার আগে এই জিনিসটা ভিজুয়ালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। হুম সামনের কাজ ধরো 30 ডিগ্রি, আর পিছনের কাজ মনে করো, আচ্ছা 30 ডিগ্রি না, মনে করো সামনের কাজটা হচ্ছে 60 ডিগ্রি, পিছনের কাজ হচ্ছে 30 ডিগ্রি, আর দুইটাই হচ্ছে উলম্বের সাথে। মানে গাড়ির সামনের কাজটা, ধরো সামনের কাজ হচ্ছে এইটা, এটা হচ্ছে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর যে পিছনের কাজ আছে এটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখন শেষ পর্যন্ত প্রশ্ন হচ্ছে যে সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে নাকি দুইটাই ভিজবে, এই ধরনের একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে হুম
ধরো তোমার বললো যে একটা গাড়ি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, গাড়ির বেগটা হচ্ছে ধরো ভিসি আর 10 মিটার/সেকেন্ড। বৃষ্টি খারাপভাবে পড়তেছিল ধরো 5 মিটার/সেকেন্ড বেগে। আর উত্তর থেকে দক্ষিণ দিকে একটা বাতাস বইতেছিল, দক্ষিণ থেকে উত্তর দিকে একটা বাতাস বইতেছিল। এই বাতাসের বেগ মনে করো ধরো 6 মিটার/সেকেন্ড। তো এইখানে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে গাড়ির বেগ আছে, গাড়ির বেগটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। গাড়ির বেগের পরিবর্তে কি করবা? উল্টা দিকে একটা বাতাস বসাই দিবা। হুম তাহলে গাড়ির বেগটা নাই, তাহলে এই দিকেই বাতাস কি হয়ে গেল? তাহলে বাতাস হচ্ছে আগে 10 ছিল, আগে 6 ছিল, এখন হচ্ছে 16 হয়ে গেল। আর নিচের হুম দিকে বেগ আছে, সেটা হচ্ছে 5। এটা কি বৃষ্টির বেগ? তো 16 আর 5 এর যে লব্ধি আছে, সেই লব্ধি বের করবা তুমি। লব্ধি হুম বের করার পরে এই অ্যাঙ্গেলটা বের করবা। এই অ্যাঙ্গেলটা তুমি হচ্ছে যদি উলম্বের সাথে মানে নরমালি বের করো, কোনো সমস্যা নাই। ধরো হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বের করো, এই অ্যাঙ্গেল বের করো, যে কোনো একটা বের, অথবা এইটা বের করো, যে কোনো একটা বের করলেই হলো, কোনো সমস্যা নাই। কিন্তু জিনিসটা তুমি যদি বুঝো এইভাবে বের করবা। ধরো এইটা তুমি বের করলা, এইটা বের করার পরে এখন তুমি মানে এইটা কি বৃষ্টির লব্ধি বেগ, মানে বৃষ্টিটা হচ্ছে শেষ পর্যন্ত এই দিকে পড়বে। হুম এখন তুমি আসো গাড়ির ছবি আঁকো। এটা হচ্ছে গাড়ির ছবি, ধরো সামনে, এটা হচ্ছে সামনের কাজ, এটা হচ্ছে পিছনের কাজ। গাড়ি যাচ্ছিল এদিকে। তো এখন সামনের কাজ তো দেখা যাচ্ছে কি সবসময় খুব সহজেই ভিজবে, কোনো সমস্যা নাই। হুম সামনের কাজ তো ভিজবেই, যাই হোক না কেন সামনের কাজ ভিজবে। আর পিছনের কাজের ক্ষেত্রে চিন্তা করো, পিছনের কাজ ভিজবে কখন? যখন নাকি এই যে কোণটা আছে, এই কোণের সাথে এই উলম্বের যে কোণ আছে, সেই উলম্বের কোণের সম্পর্ক চিন্তা করতে হবে। যে এই কোণটা, গাড়ির যে কোণটা, সেই কোণটা যদি এই কোণের চাইতে বড় হয়, গাড়ির কোণটা যদি এই কোণের চাইতে বড় হয়, তাহলে কি ভিজবে? ভিজবে নাকি ভিজবে না? গাড়ির যে কোণটা, তাহলে এটা হচ্ছে গাড়ির কাঁচ, ঠিক আছে? গাড়ির কাঁচের কোণটা হুম যদি বড় হয়, তখন গাড়ির কাঁচের কোণটা কার চাইতে বড়? এই যে বৃষ্টি যে দিক থেকে আসতেছে, বৃষ্টি উলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে তার থেকে কম বলতেছি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বৃষ্টি এই কোণটা কম, তার মানে কি গাড়ির কাঁচ ভিজবে, হুম হুম ঠিক আছে? তার মানে হচ্ছে এই ক্ষেত্রে গাড়ির কাঁচটা ভিজবে। আর একইভাবে তুমি হচ্ছে এটা নিয়ে যত ধরনের অ্যানালাইসিস করতে পারো করবা, কোনো সমস্যা নেই। আর কিন্তু এখান থেকে প্রবলেম খুবই সিম্পল, এখানে খুব বেশি বড় সড়ো মানে ঝামেলা হয় না। কিন্তু এখানে স্টুডেন্টরা কেন জানি এটা ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই সিম্পল জিনিস। ঠিক আছে? এই অংশে কি কোনো ধরনের সমস্যা আছে বুঝতে? না, মানে যদি এরকম প্রশ্ন চায় তাহলে ওই উলম্বের সাথে কোনটা বের করে কম্পেয়ার করবো। হ্যাঁ, উলম্বের সাথে বের করো, অথবা তুমি ফার্স্টে আনুভূমিকের সাথে বের করে এরপরে উলম্বে নাও, কোনো সমস্যা নাই। আবার গাড়ির কাঁচের যে কোণটা, সেটা সবসময় যে উলম্বের সাথেই দিবে এরকমও না। কিন্তু তুমি তো জানোই যে উলম্বের সাথে দিক আর আনুভূমিকের সাথে দিক তুমি তো দুইটাই বের করে ফেলতে পারো। হুম হুম ঠিক আছে? ওইভাবে আর কি কম্পেয়ার করবা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বলে যে কখন গাড়ির সামনের কাজ এবং পিছনের কাজ দুইটাই ভিজবে। নরমালি যদি গাড়ির কাচের কোনো কোণের কথা না বলে, কোণের কথা না বললে সেটা হচ্ছে বাস। ঠিক আছে? গাড়ির কাচের যদি কোণের কথা না বলে, তাহলে সেটাকে তুমি বাস চিন্তা করবা। আর বাস মানে কি? তার হচ্ছে সামনের কাচের যে কোণ সেটা হচ্ছে খাড়া, পিছনের কাচের যে কোণ সেটাও কি খাড়া। হুম ঠিক আছে? আর সেই ক্ষেত্রে সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে, এটা তো খুবই সিম্পলি বের করা যায়। ধরো হচ্ছে গাড়ির বেগ দিল, গাড়ির বেগ তুমি কি করে দেবে? বাতাস বানিয়ে দিলে হয়ে গেল। শেষ পর্যন্ত বাতাসের বেগ দুইটা, মানে যতগুলো বাতাস আছে বাতাসের বেগ এবং হচ্ছে তুমি কি করবা, গাড়ি ওই বৃষ্টির বেগ, এই দুটো লব্ধি বের করবা। লব্ধি বের করার পরে যদি দেখো যে এরকম ভাবে পড়তেছে বৃষ্টি, তাহলে কি এটা সামনের কাজটা ভিজবে। হুম শেষ পর্যন্ত যদি দেখো যে বাতাসের বেগ অনেক বেশি, এটা খুবই রেয়ার যে বাতাসের বেগ অনেক বেশি, বাতাসের বেগ যদি অনেক বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে? পিছনের কাজ ভিজবে, সামনের কাজ তখন কি ভিজবে না, এরকম চলে যাবে বৃষ্টিটা। হুম কিন্তু এটা কি ওই কোণের মাধ্যমে কম্পেয়ার করা যায়? কোণের মাধ্যমে বলতে বাসের ক্ষেত্রে তো তোমার আর কোনো কোণ নাই, বাসের ক্ষেত্রে তো খাড়া না। হ্যাঁ, তাহলে আমরা মানে তুমি এখান লব্ধিটা থেকে যে দিক হবে। লব্ধি তুমি এমনি খাতায় বের করো। ধরো হচ্ছে গাড়িটা
এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। ধরো হচ্ছে গাড়িটা যাচ্ছিল এই দিক থেকে এইদিকে, তুমি শেষ পর্যন্ত দেখলা যে বৃষ্টির এইরকম একটা মানে বৃষ্টির লব্ধির লব্ধির ডিরেকশনটা হচ্ছে এইরকম, মানে এখান থেকে এদিকে, ঠিক আছে? হুম এখন কোণের মান যাই হোক না কেন, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, যাই হোক না কেন, সব কোণের জন্যই কি এই কাজটা ভিজতেছে না? হুম কিভাবে সব, যদি লব্ধিটা এরকম হয়, সেই ক্ষেত্রে কি সব কোণের জন্যই 10 ডিগ্রি হোক, 20 ডিগ্রি হোক, সব কোণের জন্য কি এই কাজ ভিজতেছে? হ্যালো, হ্যাঁ ভাই, ওই এটা যে কি ওই বোঝা গেল? সময় হ্যাঁ, ওই যে আমরা যে গাড়ির বেগটাকে বৃষ্টির বেগের সাথে যোগ করলাম, ওটা যদি উল্টা করি তাহলে বৃষ্টি বেগের সাথে কি যোগ করছি? মানে ওই যে ম্যাথ সহজ করার জন্য ম্যাথ সহজ যে করা, গাড়ির বেগ, গাড়ির বেগটাকে বাতাসের বেগের সাথে যোগ করলাম হ্যাঁ হ্যাঁ, না। মানে বাতাসের বেগের সাথে যোগ করা না, এটা তুমি চিন্তা করতে পারো যে উল্টা দিক থেকে একটা বাতাস আসতেছে, এরকম চিন্তা করতে পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করলাম, তারপরে হুম, মানে এটাকে যদি আমরা মানে উল্টা চিন্তা করি যে গাড়ির বেগের সাথে বাতাসের বেগের মানে গাড়ির উল্টো বেগের করলে। সাথে, আচ্ছা মানে গাড়ির বেগের সাথে বাতাসের বেগটা যোগ করবা, তো সেই ক্ষেত্রে আসলে তো হইল না। কেন হইল না? কারণ তুমি তো পর্যবেক্ষণ করতেছো কার উপরে ইফেক্ট, ইফেক্ট কার উপরে চিন্তা করছো? গাড়ির উপরে ইফেক্ট চিন্তা করতেছো না। মানে ইফেক্ট মানে হচ্ছে তুমি কাকে পর্যবেক্ষণ করতেছো, গাড়ির উপরে বৃষ্টির প্রভাব, এইটাকে পর্যবেক্ষণ করতেছো না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, গাড়ির শুনতেছো কি তুমি? হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতেছি। আচ্ছা আমি বলছিলাম যে আমরা তো কি পর্যবেক্ষণ করতেছি, আমরা হ্যাঁ ভাইয়া পর্যবেক্ষণ করতেছি শুনতেছি। গাড়ির উপরে বৃষ্টির প্রভাব। হুম। হ্যালো। হ্যাঁ সাদিক, তুমি কি শুনতেছো? হ্যাঁ, হ্যাঁ শুনতেছি। আচ্ছা আমি বলতেছিলাম যে আমরা পর্যবেক্ষণ করতেছি হচ্ছে গাড়ির উপরে বৃষ্টির প্রভাব। তো গাড়ির উপরে যদি বৃষ্টির প্রভাব চিন্তা করি, তাহলে আমার কি করতে হবে? গাড়িটারে স্থির বানাইতে হবে না? হ্যাঁ। তো গাড়িটারে কেন স্থির বানাইতে হবে সেটা আবার চিন্তা করো। ওই আমরা যে আগে দেখছিলাম, ওই মানুষের যে এক্সাম্পল দিলাম, এই যে এখানে চিন্তা করছিলাম, এইখানে কি আমরা আহ যদি আমরা এইখানে এই যে বেগ ছিল 10 মিটার/সেকেন্ড, এইটার মানে মোট কথা হচ্ছে যে পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ করতেছে অথবা যার উপরে ইফেক্ট তুমি চিন্তা করতেছো তারাই স্থির বানাইতে হবে। হুম হুম। মানে এখানে পর্যবেক্ষণ করতেছে হ্যাঁ কি? এই বুঝছি। লোক পর্যবেক্ষণ করতেছে। তো এই লোকটা যদি পর্যবেক্ষণ করে, তাহলে এইটারে স্থির বানাইতে হবে। তো মানে পর্যবেক্ষকরে কেন স্থির বানাইতে হবে? কারণ হচ্ছে সে দেখবে যে এইটা কতটুক বেগে চলতেছে। তো এইটা কতটুক বেগে হুম চলতেছে এটার জন্য কি করতে হবে? এইটারে তো এটার সাথে এড করতে হবে, মানে এইটার সাথেই তো এড করতে হবে, তাই না? হুম হুম। এটা কি ক্লিয়ার? এখানে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ বুঝছি ভাই। এমন কি কখনো হবে যে এই যে আমরা যে ধরনের চিন্তা করছি যোগ করার হ্যাঁ এই গাড়ির বেগটাকে বাতাসের বেগের সাথে, কি কোনো হ্যাঁ, সময় কি বাতাসের বেগের সাথে বিয়োগ করা না না, বিয়োগ মানে বিয়োগ প্রয়োজন করা হবে? মানে হ্যাঁ ও মানে তোমার দেখো, তুমি ধরো বাতাসের বেগের সাথে তুমি যোগ করতেছো, এটা চিন্তা করার কোনো দরকার নাই। তুমি কি করতেছো আসলে? তুমি বাতাসের বেগের সাথে তো তুমি যোগ করতেছো না। তুমি যেটা করতেছো না। সেটা হচ্ছে, এটা যদি উত্তর দিক হয়, এটা যদি দক্ষিণ দিক হয়, গাড়ি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে চলে, বাতাস যা মন চাই তাই হোক না কেন, কোনো সমস্যা নাই। বাতাস কোন দিকে বইতেছে এটার উপরে এটা ডিপেন্ড করবে না। উত্তর থেকে দক্ষিণ দিকে গাড়ি চলতেছে, তাহলে যেটা করতে হবে, গাড়ির বেগ যদি 10 মিটার/সেকেন্ড হয়, এই দিকে একটা বাতাস উঠাই দিতে হবে, সেটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে? হুম হুম এখন নরমালি মনে করো যে এক বাতাস এই দিকে বইতেছে, এটা হচ্ছে ধরো বাতাসের বেগ VA হচ্ছে 5 মিটার/সেকেন্ড। আর গাড়ি মনে করো এই দিকেই চলতেছে, বাতাস যেদিকে চলছে গাড়িও সেই দিকে চলতেছে, তাহলে ধরো এইটা গাড়ির বেগ হচ্ছে 1 মিটার/সেকেন্ড। সেই ক্ষেত্রে তোমার কি হুম করতে হবে? গাড়ির বেগের জন্য উল্টা দিকে একটা বাতাস দিতে হবে, সেটা কত? 1 মিটার/সেকেন্ড। হুম। এই ক্ষেত্রে দুইটা বাতাস কি হয়ে যেতে, বাতাস মাইনাস হবে, মাইনাস হয়ে শেষ পর্যন্ত কি থাকবে? এইদিকে তার থাকবে।
হুম হুম আর তখন লব্ধি বের করবা। বুঝছি। আচ্ছা, তো আরেকটা আর ভাই জিনিস। ওই যে হ্যাঁ বলো। নদীর অঙ্কের কিছু জটিল আচ্ছা, আমরা টাইপের নদীর ম্যাথ। জিনিসটা আলোচনা করবো, বৃষ্টির পরে নদীর জিনিসটা আলোচনা করবো। আচ্ছা, তো আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মানে এটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এটারে কেন জানি অনেক বেশি স্পেশাল ভাবে দেখানো হয় বইগুলাতে। বইয়ে খুব বেশি দেখানো হয় না, ওই গাইড গুলাতে পরে দেখবা যে এটাকে স্পেশাল ভাবে দেখানো হয়, কিন্তু খুবই সিম্পল একটা জিনিস। তোমার বলবে যে কখন গাড়ির সামনের কাঁচ এবং পিছনের কাঁচ দুইটা কাঁচই ভিজবে। হুম আর এখানে হচ্ছে সাধারণত দুইটা কাঁচ ভিজা সম্ভব শুধুমাত্র বাসের। দুইটা কাঁচ ভিজা কি সম্ভব? প্রাইভেট কারের ক্ষেত্রে কি দুইটা কাঁচ ভিজা সম্ভব না? আমরা একটু চিন্তা করি যে দুইটা কাঁচ ভিজা কি সম্ভব কিনা। খুবই সিম্পল ভাবেই তো দুইটা কাঁচ ভিজা সম্ভব। হুম যেমন এই কাজটা তো যদি ধরো তোমার এটা হচ্ছে গাড়ির কাঁচ, এই যদি অ্যাঙ্গেলটা এরকম হয় তাহলে সামনের কাজ তো সহজেই ভিজবে। পিছনের কাজটা ভিজবে কি ভিজবে না এটা কার উপর ডিপেন্ড করবে? কোণের উপর ডিপেন্ড করবে। হুম তার মানে কি দুইটা কাজও ভিজা সম্ভব। ঠিক আছে? হুম আর কখন ভিজবে, ধরো তোমার একটা বললো যে গাড়ির বেগের মান, ধরো হচ্ছে বৃষ্টির বাতাসের একটা বেগের মান দিল না, না দিয়ে বললো কখন গাড়ির দুইটা কাজই ভিজবে। তো ধরো তুমি লব্ধি পাইলা হচ্ছে এরকম একটা কিছু, কিন্তু সেইখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে, মনে করো যে বৃষ্টির বেগের একটা ভ্যারিয়েবল আছে ভি এ। এই ভি এ এর উপরে তোমার একটা কোণটা ডিপেন্ড করে যে ফাইনাল কোণটা কেমন হবে। হুম ফাইনাল কোণটা যদি ডিপেন্ড করে তুমি সামনে মানে ধরো তুমি ফার্স্টে যে কোন একটা বাদ দিয়ে দিতে হবে, কোণটা সহজেই ভিজবে। যেমন এই ক্ষেত্রে এটা সহজেই ভিজবে, তার মানে এটা বাদ। এটা বাদ দিয়ে তুমি খালি হচ্ছে এই কোণটা নিয়ে কাজ করবা, তখন কি করবা? এই কোণ, এই কাজটা ভিজবে কখন? তখন নাকি এই কোণের চাইতে এই জিনিসটা কম্পেয়ার করবা যে বড় হবে না ছোট হবে, সেটা কম্পেয়ার করবা। হুম তখন তুমি গাড়ির বেগের উপরে একটা শর্ত দিয়ে দিতে পারবা যে গাড়ির বেগ অতর চাইতে, বাতাসের বেগ অথবা গাড়ির বেগ অতর চাইতে বেশি না হইলে ভিজবে না, অতর চাইতে কম না হইলে ভিজবে না। হুম আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম লাস্টে সেটা হচ্ছে যে দুইটা কাজই ভিজবে, মানে বাসের ক্ষেত্রে দুইটা কাজই ভেজার কথা। বাসের ক্ষেত্রে কখন দুইটা কাজ ভিজবে? তখন নাকি বৃষ্টি যে লব্ধি বেগ সেটা হচ্ছে খাড়া সোজা ভাবে পড়বে। একদম খাড়াখাড়ি ভাবে যদি পড়ে তখন কি হবে? একদম সামনের কাজ তো কোনো রকম ভাবে ভিজবে, পিছনের কাজটা কি কোনো রকম ভাবে ভিজবে। হুম আর এই জিনিসটা কখন হবে? এই জিনিসটা তখনই সম্ভব যখন নাকি বাতাসের একটা বেগ, ধরো বাতাস এই দিকে চলতেছে, ধরো 10 মিটার/সেকেন্ড বেগে, গাড়িটাও যদি এই দিকে চলে 10 মিটার/সেকেন্ড বেগে, তাহলে গাড়ির জন্য তুমি কি করো? উল্টা দিকে একটা বাতাস দিবা 10 মিটার/সেকেন্ড, হুম এখন তার গাড়ির বেগটা নাই। তো সেই ক্ষেত্রে তোমার দুইটা বাতাস মিলাই কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এজন্য এইদিকে হুম অথবা এইদিকে কোনো বেগ নাই, জাস্ট হচ্ছে বৃষ্টির বেগটা সেইটাই হচ্ছে লব্ধি বেগ। আর তখন কি করবে? গাড়ির সামনের কাজ এবং পিছনের কাজ দুটাই ভিজবে। তার মানে এখান থেকে হুম একটা জেনারেল একটা কথা বলা যায়, সেটা হচ্ছে বাতাস যেই দিকে চলতেছে, গাড়িও যদি সেই দিকে একই বেগে চলে, তাহলে কি গাড়ির সামনের কাজ এবং পিছনের কাজ দুইটাই কোন রকম ভাবে ভিজবে। বুঝবে। এখানে কি কোনো ধরনের সমস্যা আছে? না আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা একটু নদী নৌকায় চলে যাই। নদী নৌকার ভাই, আজকে, এই ক্লাসটা কি রেকর্ড করা যায় মানে পরে দেখার জন্য? হ্যাঁ রেকর্ড এই হচ্ছে এটা। নদী মানে পরে দেখতে পারবো? আমি তোমাকে পরে ইউটিউবের লিংক দিয়ে দেবো না, তুমি ইউটিউব থেকে দেখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে। মানে স্কাইপিতে দেখলাম রেকর্ড করা যায়, পরে দেখা যায়, এই জন্য হ্যাঁ এটা জিজ্ঞেস রেকর্ড করা করলাম। যায়, তো আমি আগের দিনেরটাও রেকর্ড করে রাখছি, আজকেরটাও রেকর্ড হচ্ছে। আমি রেকর্ড করে শেষে এবার কিছু এডিটিং টেডিটিং করে এবার ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যে নদী নৌকার কিছু জিনিসপাতি দেখি। নদী নৌকা আসলে সহজ জিনিস, মানে নদী নৌকা হচ্ছে ভেক্টরের অ্যাপ্লিকেশন, খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। এটার জন্য নদী নৌকার কিছু, আচ্ছা নদী নৌকার জন্য ধরো ফার্স্টে এই ক্ষেত্রে সিনারিওটা কিরকম থাকে এটা তো পরিচিত তোমরা। ধরো একটা নদী থাকে, এটা হচ্ছে নদী। নদী মনে করো যে এই দিক থেকে এই দিকে একটা স্রোত আছে, তো স্রোতের বেগটারে মনে করি ইউ। আর এইখানে একটা নৌকা আছে, এই নৌকাটা চাইতেছে এই পারে পৌঁছানোর জন্য। তো এই পারে পৌঁছানোর জন্য
তাহলে কি করতে হবে? তার একটা ধরো মনে করো যে সে হচ্ছে একটা র্যান্ডম একটা ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশন, ধরো এই দিকে সে হচ্ছে রওনা করলো। তার মানে এই যে অক্ষ, এক্স অক্ষের সাথে তার মনে করো যে আলফা, তার যে কোণটা আছে সেটা হচ্ছে আলফা। তার মানে সে হচ্ছে এক্স অক্ষের সাথে আলফা কোণ করে যাত্রা শুরু করলো। তো এক্স অক্ষের সাথে আলফা কোণ করে যাত্রা শুরু করলে এখানে ভেক্টর কয়টা? দুইটা। আর মনে করো যে নদীর স্রোতের বেগটাকে আমরা ইউ ধরছিলাম, আর সে যে আলফা কোণে যাত্রা শুরু করলো এই বেগটা হচ্ছে ভি, আর এই বেগটা হচ্ছে কি নৌকার বেগ। তো তাহলে এখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে ইউ ভেক্টর যেটা হচ্ছে এইদিকে কাজ করতেছে, আর ভি ভেক্টর যেটা হচ্ছে এইদিকে কাজ করতেছে। এই দুইটা ভেক্টরের যে লব্ধি, আমরা যদি এখানে একটা সামান্তরিক আঁকি, এই দুইটা ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধি ভেক্টর বরাবর কি করবে? নৌকা চলতে থাকবে। আর নৌকার মোমেন্টেই আর বেগটা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে। সে চাচ্ছে এইদিকে, দেখতে চাচ্ছে এইদিকে, কিন্তু তার মোমেন্টে তার লব্ধির বেগ কি এরকম থাকতেছে। তার মানে কি সে হচ্ছে এই বরাবর গিয়ে শেষ পর্যন্ত এই পয়েন্টে পৌঁছাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেসব ভ্যারিয়েবল থাকে সেই ভ্যারিয়েবল গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই ক্ষেত্রে যেসব ভ্যারিয়েবল অথবা কনস্ট্যান্ট যাই হোক না কেন, আমরা একটু দেখি কি ধরনের রাশি থাকে এখানে। একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে নদীর প্রস্থ ডি, একটা হচ্ছে সময়, কত সময়ে সে হচ্ছে এই পয়েন্ট, এই পার থেকে ওই পারে গিয়ে পৌঁছাবে। এরপরে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এক্স। এক্স কি হচ্ছে যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু থেকে কত দূরে পৌঁছাবে। যাত্রা বিন্দু হচ্ছে এইটা, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দুটা হচ্ছে এইটা। এই বিন্দু থেকে সে কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে, এইটা হচ্ছে আমার x। ঠিক আছে? তাহলে এই কিছু সংখ্যক এই কয়েকটা ভ্যারিয়েবলই থাকে এখানে, আর তেমন বেশি কিছু থাকে না। তো এই ভ্যারিয়েবল গুলো নিয়ে আমরা কাজ করবো যে কিভাবে প্রথমে এইখানে যেসব, এখানে টি এর মান এবং x এর মান তুমি হচ্ছে এই তিনটা জিনিস দিয়ে বের করতে পারো। তোমার একটা প্রশ্ন বলি, বললো একজন মাঝি আহ আহ, ধরো 120 ডিগ্রি কোণে 10 মিটার/সেকেন্ড বেগে একটা নদী পাড়ি দেওয়া শুরু করলো, আর ওই নদীর যে স্রোতের বেগ সেটা মনে করো 5 মিটার/সেকেন্ড। তো এখন বললো যে নদীর প্রস্থ হচ্ছে ধরো 1 কিলোমিটার। এখন নদীর অন্য পারে পৌঁছাইতে তার কত সময় লাগবে? আরেকটা জিনিস হলো, প্রথম কথা হচ্ছে অন্য পারে পৌঁছাইতে তার কত সময় লাগবে, আর আরেকটা জিনিস হচ্ছে তার এক্স এর মান কত, মানে হচ্ছে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে সে কত দূরে গিয়ে পৌঁছাবে। ছবিটা এঁকে ফেলি। এটা হচ্ছে তার 120 ডিগ্রি কোণ, এইটা মনে করো তার স্রোতের বেগ, তাহলে সে গিয়ে পৌঁছাবে ধরো হচ্ছে এরকম একটা জায়গাতে। এই জায়গায় যদি গিয়ে সে পৌঁছায়, এখন খুবই সিম্পল জিনিস দেখো, তুমি এই ভেক্টরটারে মনে করো ডব্লিউ। ডব্লিউ ভেক্টরটা তুমি বের করে ফেলতে পারতেছো না? ডব্লিউ ভেক্টরের ভ্যালু বের করে ফেলতে পারতেছো না? ইউ আছে, ভি আছে, তাদের মধ্যকার কোণ আছে, তাহলে তুমি ডব্লিউ বের করে ফেলতে পারছো। আর ডব্লিউ ভেক্টরটা মনে করো যে ইউ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, থিটাও বের করে ফেলতে পারবো, মানে ডব্লিউ থিটা দুটো তো বের করা যায়। ডব্লিউ থিটা বের করে ফেললা, কিন্তু তোমার বের করতে হবে কি? বের করতে হবে সময়, কত সময় পরে হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এটার জন্য তুমি কি করতে পারো? এই যে বেগ, ডব্লিউ বেগে সে কি করছে, এটা মনে করো এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে হচ্ছে ডব্লিউ বেগে গেছে, কিন্তু এই এ বি ডিস্টেন্সটা তো তোমার জানা নাই। তোমার জানা আছে কি? এটা মনে করো এ ডি এর মান জানা আছে। এ ডি এর মান কত? 1000 নদীর প্রস্থ। এখন তোমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে এ বি এর মান বের করা। এ বি এর মান তুমি কেমনে বের করতে পারো? এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও কি থিটা? আর এটা যদি থিটা হয়, তাহলে তুমি এখান থেকে কি করতে পারতেছো? তোমার এ বি এর মান জানা আছে, ত্রিকোণমিতি ব্যবহার করে তুমি হচ্ছে কি করতে পারো না, এ বি এর মান বের করতে পারো না? এ বি এর মান বের করো, এ বি এর মান বের হয়ে গেল। আর এ বি এর মান যদি বের হয়,
এক সরল রেখা বরাবর তোমার হচ্ছে বেগের মানও জানা আছে, দূরত্বের মানও জানা আছে, তাহলে সময় বের করতে হবে, কি করবে? এর সমান ভিটি, বিটি, হ্যাঁ। এটা বের করে দিলাম। আর এইখান থেকে সময় বের করার পরে, সময় বের করার দরকারও নাই আসলে, এক্স এর মান বের করার জন্য সময়ের মানও কোনো দরকার নাই, কারণ তুমি কি করতে পারো, জাস্ট হচ্ছে এই ত্রিকোণমিতি দিয়ে। ত্রিভুজ দিয়ে তুমি বিডি এর মান বের করে ফেলতে পারো। এক্স সমান কি বিডি, বিডি এর মান তো ত্রিকোণমিতি দিয়ে বের করা যায়, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এইখানে এই ধরনের প্রবলেমে আশা করি কোনো সমস্যা হবে না। কারণ কি? কারণ হচ্ছে এই ধরনের প্রবলেমে তোমার ভ্যারিয়েবল থাকবে হচ্ছে, এই ধরনের প্রবলেমে ভ্যারিয়েবল থাকবে এই কয়টা, এই কয়টার মধ্যে আমরা প্রথমে দেখলাম কি খুবই সিম্পল এবং নর্মাল কেস হচ্ছে এই দুইটা জিনিস চাবে, ঠিক আছে? হুম। আরো কঠিন করার জন্য কি করতে পারে, এই দুইটা জিনিস দিয়ে দিল, ধরো তোমার বললো যে এত সময় পরে অমুক পারে গিয়ে পৌঁছাইলো, অন্য পারে গিয়ে পৌঁছাইলো, তো তোমার ইউ এর মান চাইলো, ভি এর মান চাইলো, মানে এমন কিছু চাবে যেটা হচ্ছে তুমি বের করতে পারবা, ঠিক আছে? হুম। তোমার যে এখানে এই ত্রিভুজ নিয়ে চিন্তা করতে হবে, ত্রিকোণমিতি ব্যবহার করতে হবে, এই জিনিসটা তোমার জানতে হবে, ঠিক আছে? হুম। আরেকটা জিনিস এখন আমরা দেখবো, সেটা হচ্ছে লম্বাংশ দিয়ে এই প্রবলেমটাকে কিভাবে চিন্তা করা যায়। লম্বাংশ দিয়ে এই প্রবলেমটাকে কিভাবে চিন্তা করা যায় সেটা আমরা একটু দেখবো। এখানে চিন্তা করো, তোমার যে ডব্লিউ ভেক্টর আছে, তোমার এখানে ভেক্টর আছে কি কি আছে, হচ্ছে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তাদের লব্ধি হচ্ছে ডব্লিউ ভেক্টর, আর এই জিনিসটা হচ্ছে আলফা, এইটা হচ্ছে আমার এটা। তুমি হুম। ইউ ভেক্টর আর ভি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে একটা কাজ করতে পারো না, এই দিকে একটা, এই দুইটা ভেক্টরের লম্বাংশ নাও, আর এই দিকে তাদের লম্বাংশ নাও। লম্বাংশ নিলে এখন কি আর ইউভি ভেক্টর আছে? না। ইউভি ভেক্টর নাই, হচ্ছে এইদিকে একটা ভেক্টর আর এইদিকে একটা ভেক্টর আছে, তাদের লব্ধিটাই কি, তাদের লব্ধিটাই হচ্ছে আমার সেই ডব্লিউ, আর এই ডব্লিউ। তাহলে কোনটা কি হবে, থিটা হবে। হুম। তাহলে এই জিনিসটা তুমি যদি বলো ডব্লিউ এক্স, ডব্লিউ এক্স জিনিসটা আবার কি হবে, ডব্লিউ কস থিটা, হুম। আর ডব্লিউ ওয়াই হচ্ছে ডব্লিউ সাইন থিটা। হুম। তো এই জিনিসটা যদি ঠিক থাকে, তাহলে তোমার দেখো একটা জিনিস, যে এই যে নৌকাটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় যে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছে, ওয়াই অক্ষ বরাবরও একটা দূরত্ব অতিক্রম করতেছে, যার কারণে শেষ পর্যন্ত তার অবস্থান কোথায় হয়, এইখানে হয়। হুম। এখন তার এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করতেছে, এতটুকু দূরত্ব এক্স, এই এক্সটা কার জন্য হইতেছে, এই ডব্লিউ কস থিটার জন্য হইতেছে না? হুম। আর ওয়াই অক্ষ বরাবর তার যে দূরত্বটা, এই এডি, ওয়াই অক্ষ বরাবর তার দূরত্ব হচ্ছে এডি, মানে নদীর যে প্রস্থ, সেই প্রস্থের সমানিত দূরত্ব, তাই না? হুম। এই এডি এর জন্য দায়ী কে, ডব্লিউ সাইন থিটা। হুম। তো এই ডব্লিউ এক্স টাকে আমরা এইখান থেকে কি লিখতে পারি, ডব্লিউ এক্স সমান হচ্ছে ইউ প্লাস ডি কজ আলফা লেখা যায় না? এটা কি লেখা যায়? হুম। হুম। আর ডব্লিউ সাইন থিটা, এটাতে কি লেখা যায়, জিরো প্লাস ডি সাইন আলফা। জিরো কেন, কারণ হচ্ছে ইউ সাইন 90 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, হুম। এইদিকে যেহেতু ইউ আছে, তাহলে কি করতে হবে, এই দিকের লম্বাংশের ক্ষেত্রে কি হবে, cos 0 ডিগ্রি ছিল, এটা ছিল কি cos 0 ডিগ্রি, আর এটা কি সাইন 0 ডিগ্রি। হুম। তাহলে এই যে উপরের দিকে যে তার গতি, সে যে উপরের দিকে যাচ্ছে, এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে কে, কন্ট্রোল করতেছে শুধুমাত্র ভি সাইন আলফা। হুম। তো এই জিনিসটা আমাদের খুবই কাজে দিবে। এই জিনিসটা আমরা একটু আলাদাভাবে লিখি। আমরা এইখানে পাইলাম কি, এখানে পাইলাম যে ডব্লিউ এক্স সমান হচ্ছে ইউ প্লাস ডি কজ আলফা, আর ডব্লিউ ওয়াই সমান 0, অথবা 0 লেখার দরকার কি, ভি সাইন আলফা, তাই না? হুম। তো এখন একটু চিন্তা করো, তো এটা হচ্ছে
নদীর প্রস্থ, সে যে এই বরাবর যে দূরত্বটা অতিক্রম করতেছে, মানে সে ধরো হচ্ছে দুইটা ডিস্টেন্স অতিক্রম করতেছে, একটা ডিস্টেন্স হচ্ছে এইদিকে, আরেকটা ডিস্টেন্স হচ্ছে এইদিকে। এইদিকে যখন মানে সে যখন নাকি এই পয়েন্টটাতে পৌঁছাইতেছে, তার গতিরেখা কোনটা? এটা তো তার গতিরেখা। কিন্তু গতিরেখার ক্ষেত্রে সে যখন নাকি এক্স ডিস্টেন্স অতিক্রম করে ফেলে তখন তার অবস্থান এইখানে, যখন সে নদীর প্রস্থ পরিমাণ ওয়াই ডিস্টেন্স অতিক্রম করে তখন তার অবস্থান কি এইখানে। তার মানে চিন্তা করো, এক্স ডিস্টেন্স অতিক্রম করতে তার সময় লাগবে টি, এই যে নদীর প্রস্থ সমান ওয়াই ডিস্টেন্স অতিক্রম করতেও তার সময় লাগবে টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে তার সময় লাগবে কি টি। এটা কি বুঝছো? এটুকু আবার একটু বলেন। হ্যাঁ, এটা মনে করো ছিল কি এ, এটা ছিল বি, এটা হচ্ছে ডি, আর এইটা মনে করো ই। আমি বলতেছিলাম যে সে এ থেকে বি তে যাইতে তার সময় কত লাগে? কি সময় লাগে না? এখন এ থেকে বি তে তার যাইতে কি সময় লাগে, এই কি সময়েই সে এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করতেছে? এক্স দূরত্ব। ওয়াই অক্ষ বরাবর কি করতেছে? এ ডি দূরত্ব অতিক্রম করতেছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব অতিক্রম করতে ওয়াই অক্ষ বরাবর এডি দূরত্ব অতিক্রম করতেও তার কি লাগে? টি সময়ই লাগে। তো এই জিনিসটা কাজে লাগাই যদি, তাহলে আমরা এখান থেকে সরাসরি একটা এক্সপ্রেশন পাইতে পারি যে ওয়াই অক্ষ বরাবর আমার যে ভেলোসিটি, সেই ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কি? ভি সাইন আলফা। আর ভি সাইন আলফা এই যে ডব্লিউ এক্স, এটার তো এক্স এর সাথে মানে ডব্লিউ এর কথা চিন্তা করে যদি লিখি তাহলে এটার কি লেখা যায়? ডব্লিউ কস থিটা। আর এটা হচ্ছে কি? ডব্লিউ সাইন থিটা। তো এখানে যদি চিন্তা করো তাহলে এই এখানে কতটুকু পরিমাণ মানে এই আর নদী পার হইতে কত সময় লাগবে সেটা যদি আমরা এই ওয়াই অক্ষ বরাবরের কথা চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করি তাহলে এস সমান ভি টি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ ডি, যেটা নদীর প্রস্থ দেওয়া থাকবে, আর ভি ওয়াই অক্ষ বরাবর আমার বেগ কত? ভি সাইন আলফা ইনটু টি। এই জিনিসটা কি লেখা যাচ্ছে? তো এখান থেকে সরাসরি তুমি কি করতে পারছো? টি এর মান বের করে ফেলতে পারতেছো না? এডি ভাগ ভি সাইন আলফা। মানে আগে কি করতাম? আগে হচ্ছে তোমার ত্রিভুজ নিয়ে চিন্তা করতে হতো, বাট এখন কি করে ফেলতে পারতেছো? সরাসরি বের করে ফেলতে পারতেছো। আর এই জিনিস কিন্তু হচ্ছে তুমি এইটার ক্ষেত্রে তো সরাসরি বের করতে পারবা না। কারণ কি? কারণ হচ্ছে এখানে কি লাগবে? এক্স এর মান তুমি তো মানে এক্স এখান থেকে সময় বের করে পরে হচ্ছে তুমি এক্স বের করার জন্য কি করতে পারো? এই জিনিসটা ব্যবহার করতে পারো। কেমনে ব্যবহার করতে পারো? যে তোমার এক্স সমান কি? ডব্লিউ এক্স কস থিটা ইন্টু টি। আর ডব্লিউ, আচ্ছা ডব্লিউ এক্স কস থিটা না, মানে ডব্লিউ কস থিটা আর কি, মানে ডব্লিউ কস থিটা ইন্টু টি। অথবা তুমি চিন্তা করো ডব্লিউ এক্স ইন্টু টি, কারণ এক্স অক্ষ বরাবর তোমার বেগ কত? ডব্লিউ এক্স। আর এই এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করার জন্য তোমার এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করা মানে কি আসলে? সে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছানো, এইটাই তো। কারণ এই পয়েন্টে পৌঁছাইলে তখনই না তার এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব অতিক্রম হবে। আর তাহলে এক্সটাও কি লিখতে পারি? এক্স সমান হচ্ছে ডব্লিউ কস থিটা ইন্টু টি। কেন? কারণ কি? কারণ হচ্ছে এক্স সমান হচ্ছে ডব্লিউ এক্স ইন্টু টি। তাহলে এখান থেকে তোমার যদি প্রথমে টি এর মানটা বের করে ফেলতে পারো তাহলে এখানে কি করতে পারো? এক্স এর মান বের করে বসে, টি এর মান এখানে বসাই দিলে এক্স এর মান পাবা, কারণ হচ্ছে ডব্লিউ এক্স এর মান তো তোমার জানা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা এক্সপ্রেশন লিখি যে টি এর এক্সপ্রেশন কি? টি এর এক্সপ্রেশন হচ্ছে ভি সাইন আলফা ভাগ বি। বি হচ্ছে কি? নদীর প্রস্থ। তার মানে সময়ের জন্য নদী পার হইতে কত সময় লাগবে সেটার জন্য খুবই সিম্পল একটা এক্সপ্রেশন আমরা পাইলাম শেষ পর্যন্ত। সেটা হচ্ছে টি সমান হচ্ছে ভি সাইন আলফা ভাগ বি। তো এই জিনিসটাই আমরা একটু ব্যবহার করব। দুইটা স্পেশাল কেস, এখন দুইটা এতক্ষণ যে যা আলোচনা করছি সব হচ্ছে জেনারেল কেস, মানে যে কোনো ক্ষেত্রে এগুলা প্রযোজ্য, যে কোনো ভ্যালুর জন্য এটা প্রযোজ্য। এখন আমরা দুইটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার। একটা হচ্ছে সর্বনিম্ন সময় আর একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন সময়ের কথা আমরা যদি প্রথমে আলোচনা করি, খুবই সিম্পল জিনিস। একটু আগে আমরা যে জিনিসটা দেখছি সেটাই। টি সমান কি? ভি সাইন আলফা ভাগ বি। এটা কি ঠিক আছে?
হুম এটা তো ঠিক নাই। কেন ঠিক নাই বলতো? এস সমান ভিটি না? হুম তাহলে কি এটা হইলো? এটা তো কি হবে? ডি ভাগ ভি সাইন আলফা না? আচ্ছা একটু দাঁড়াও। উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এটা কি? টি হচ্ছে ডি ভাগ ভি সাইন আলফা। আচ্ছা, তো এই জিনিসটা আমরা একটু লিখি। তাহলে সর্বনিম্ন সময়ের মানে এটা নরমালি সময়ের মান কি? ডি ভাগ ভি সাইন আলফা। তো এই আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে সর্বনিম্ন সময়। হ্যালো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার লাগবে কি? সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় কখন পাবো? নদীর প্রস্থ তো নির্দিষ্ট, তো তোমার বেগ হচ্ছে নির্দিষ্ট। তাহলে তুমি সর্বনিম্ন কখন হবে? যখন এটা কার উপর ডিপেন্ড করবে? আলফার উপর ডিপেন্ড করবে। হুম আর সাইন আলফার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলেই কি হবে? টি এর মান মিনিমাম হবে। তাহলে সেই ক্ষেত্রে টি এর মিনিমাম ভ্যালুটা কি? টি এর মিনিমাম ভ্যালু হচ্ছে ডি ভাগ ভি। কারণ কি? কারণ হচ্ছে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। হুম হুম আর এই জিনিসটা কখন হয়? যখন নাকি আলফার মান 90 ডিগ্রি। হ্যাঁ তার মানে কোন একটা নৌকা যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে তাহলেই কি হবে? তার হচ্ছে সর্বনিম্ন সময় লাগবে, কিন্তু সর্বনিম্ন সময় সে গিয়ে পৌঁছাবে কোন জায়গায়? অন্য আরেক জায়গায়। ঠিক আছে তো? হুম আচ্ছা, একটু পরে। ঠিক আছে, এটা কি কোনো সমস্যা আছে তাহলে? না আচ্ছা, তাহলে এটা হইলো। এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব নদী পারাপার। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার মানে কি? মানে হচ্ছে শেষ পর্যন্ত, মানে খুবই কমন, এটা হচ্ছে কমন ভাবে চিন্তা করা যায়। ধর হচ্ছে সে হচ্ছে এইভাবে এই পয়েন্টে যদি পৌঁছায় তাহলে তো দূরত্বটা সর্বনিম্ন হইলো না। কখন সর্বনিম্ন হবে? যখন নাকি সে খাড়াখাড়ি ভাবে গিয়ে শুরু হচ্ছে। এই পয়েন্টে পৌঁছাবে। হুম তাহলে এই পয়েন্টে পৌঁছাইলো, সেই ক্ষেত্রে তোমার থিটার মানটা কত? 90 ডিগ্রি। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে তোমার লব্ধি ভেক্টরটার কোণ। হুম মনে করো এই ক্ষেত্রে এই পয়েন্টে পৌঁছানোর জন্য তার এই দিক বরাবর যাত্রা শুরু করতে হয়। এই দিক বরাবর যদি সে যাত্রা শুরু করে তাহলে তুমি এখানে সর্বনিম্ন দূরত্ব নদী পারাপারের জন্য যেই এক্সপ্রেশন গুলো তোমার কাজে দিবে সেটা হচ্ছে ওই জিনিসগুলা যে ডব্লিউ এক্স সমান কি ছিল? ডব্লিউ এক্স সমান ছিল হচ্ছে ভি, ডব্লিউ এক্স সমান কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা। হুম আর ডব্লিউ ওয়াই ছিল হচ্ছে ভি সাইন সাইন আলফা। আলফা। তো এখানে থিটার মানটা কি? 90 ডিগ্রি। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এইখানে ডব্লিউ ওয়াইটা কি ছিল? ডব্লিউ সাইন থিটা ছিল। হুম ডব্লিউ সাইন থিটা, ডব্লিউ সাইন 90 ডিগ্রি কত? 1। তার মানে কি ডব্লিউ, তার মানে এই যে সম্পূর্ণ লব্ধি ভেক্টরটা সেইটাই কি এইটা। হুম আর এটার মান তখন কত? 0। কারণ ডব্লিউ সাইন 0 ডিগ্রি, সরি ডব্লিউ কস 0 ডিগ্রি, কস 90 ডিগ্রি। হুম তার মানে কি এই অংশটা তখন 0 হচ্ছে। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই জিনিসটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে কাজ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্ষেত্রে তুমি সরাসরি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো। এখানে চিন্তা করো এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি ভি, এইটা হচ্ছে আমার হ্যাঁ ডব্লিউ, আর এইটা হচ্ছে কি আমার ইউ। কারণ কি? কারণ হচ্ছে আমি একটা সামান্তরিক আঁকবো। সামান্তরিক আঁকলে এই বাহু আর এই বাহু সমান। হুম হুম তাহলে সর্বনিম্ন দূরত্ব পারাপারের ক্ষেত্রে তুমি একটা কি পাও? সমকোণী ত্রিভুজ পাও। হুম এই জিনিসটাও হেল্প করবে। কারণ কি? তুমি তো সরাসরি এখানে লব্ধির মান বের করে ফেলতে পারতেছো। তোমার আলফার মান জানা লাগতেছে না। আলফা ছাড়াই কি করে ফেলতে পারতেছো? লব্ধি মানে লব্ধির মানটা বের করে ফেলতেছো। যে ডব্লিউ সমান কি তখন? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে তো? হ্যাঁ আর সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে সময়টা কেমন হবে? সময়টা হচ্ছে তুমি নরমালি বের করো, এর সমান হচ্ছে ভি টি। এই ক্ষেত্রে তুমি লব্ধিটারই তো পেয়ে যাইতেছো। লব্ধিটা যদি হয় তোমার ডব্লিউ, আর এখানে যদি টি হয় তাহলে এটা কি? টি। টি সমান হচ্ছে ডব্লিউ ইন্টু টি।
হুম বুঝে গেল? আর এখানে কিন্তু তোমার সময়ের মান বের করার সময় আমরা যে এক্সপ্রেশনটা দেখছিলাম, এখানে কি ছিল? নরমালি সময়, এটি তো শুধুমাত্র মিনিমাম সময়ের জন্য। আর সব সময় কি হবে? ভি ভাগ ভি সাইন আলফা। কিন্তু এইখানে কিন্তু আলফার মানটাও দরকার হচ্ছে না। এই যখন নাকি সর্বনিম্ন দূরত্ব নদী পার হচ্ছে, তখন কিন্তু আমার আলফার মান লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ ডব্লিউ এর মান বের করা যায় তখন কি? পিথাগোরাস দিয়ে। হুম ডব্লিউ এর মান যদি পিথাগোরাস দিয়ে বের হয়, তখন তো সোজাসুজি সে যাইতেছে। সোজাসুজি যদি যায়, তাহলে লব্ধিটা হচ্ছে আমার সোজাসুজি কাজ করতেছে। আর সেই ক্ষেত্রে এইদিকে ডিসটেন্সটা হচ্ছে ডি, ভেলোসিটি হচ্ছে ডব্লিউ, আর সময় কত? টি। তাহলে এস সমান ভিটি। হুম তাহলে এই সবকিছু মিলাইই হচ্ছে তোমার নদী নৌকা। মানে এখানে এই যে প্রথমে কি দেখছি? জেনারেল জিনিস, এরপরে দেখছি কি সর্বনিম্ন সময়, আর শেষে দেখলাম কি সর্বনিম্ন দূরত্ব। এই তিনটা জিনিস যদি বুঝো ঠিক মতো, এগুলো কি সরাসরি ইউজ করো? এই যে সরাসরি ইউজ করো, অথবা যেমন তোমার ডিরাইভ করতে তো ধরো 30 সেকেন্ডও লাগবে না। ডিরাইভ করে ব্যবহার করাটা ভালো। হুম যদি একটু দেখাই দিয়ে করো তাহলে ভালো। মানে ফার্স্টে কি করো? ফার্স্ট হচ্ছে সরাসরি ছবি আঁকবা, ছবি এঁকে ডিরেকশনটা দেখাবা, ডিরেকশন দেখায় এখানে বলবা যে লম্বাংশ ব্যবহার করে খুবই সিম্পল ভাবে লিখবা। মানে বাংলা কথা যত কম লেখা যায়, মানে এমন না যে ফিজিক্স কেমিস্ট্রি তোমারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বাংলা কথা বেশি লিখলে নাম্বার দিবে। কেমিস্ট্রিতে কিছুটা প্রযোজ্য, ধরো হচ্ছে ঘ নাম্বারে ওই চ্যাপ্টার 1 আর 5 থেকে কিছু জিনিসপাতি থাকবে যেগুলো হচ্ছে বেশি লিখলে নাম্বার দিবে। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তো মানে বাংলা কথা যত কম লিখতে পারবে তত ভালো।